জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনিওয়াল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। জানুয়ারি মাস, সাল 2005। এক শীতের রাতের কথা। তখন আমি ঢাকায় ছোটখাটো একটা চাকুরি করি। ছুটি পেয়েছি 3 দিনের। সে সময় মোবাইল ফোন কেবলমাত্র বাজারে নেমেছে প্রথম প্রথম। আমার অফিসের এক সহকর্মী আফসার ভাইয়ের কাছে মোবাইল ফোন ছিল, নোকিয়া 1100 মডেলের। আমি আফসার ভাইয়ের মোবাইল দিয়ে পাশের বাড়ির এক চাচার নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলাম। এলাকার মধ্যে কেবল ওনারই মোবাইল ফোন আছে। উদ্দেশ্য, আমি বাড়ি আসছি এই খবর যেন আব্বার কাছে পৌঁছে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সে প্রতিবেশীর নাম্বার বন্ধ পাওয়া গেল। আমি বাড়িতে যাচ্ছি এই কথা বাড়িতে জানাতে পারলাম না। না জানিয়ে রাতের 8টার দিকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। যানজটের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে মাস্টার বাড়ি বাজারে পৌঁছাতে পৌঁছাতে রাত 1টার কিছু বেশি বেজে গেল। চারপাশে হালকা কুয়াশা। আমার হাতে তখন একটা ক্যাসিও হাতঘড়ি আর একটা গ্যাস লাইটার, পিঠে প্রয়োজনীয় জিনিসপত্র ভর্তি ব্যাগ। বাজার শূন্য, কোনো রিক্সা নেই। সিএনজি চলাচল করে এই রাস্তায়, কোনো সিএনজিও নেই। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। হেঁটে গেলে প্রায় 5 থেকে 6 কিলোমিটার হেঁটে যেতে হবে। তার উপর অর্ধেক পথ বনের মধ্য দিয়ে গেছে। চোর ডাকাতের সঙ্গে ভয় আছে ভূতেরও। আমি ব্যাগ থেকে মাফলার কানটুপি বের করে গায়ে জড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কোনো গাড়ি পাওয়া যায় কিনা বা কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা, সেই আশায়। কারো দেখা পাওয়া গেল না। দীর্ঘ আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পাওয়ার সম্ভাবনা শূন্য। আমি শেষ পর্যন্ত বুকে সাহস নিয়ে হাঁটতে শুরু করলাম। 10 মিনিট হাঁটার পর আমি চলে এলাম বনের মধ্যে। মোটামুটি একটা রাস্তা চলে গেছে বনের মধ্য দিয়ে। দুপাশে বাড়িঘর নেই, শুধু গাছ আর গাছ। গা ছমছমে পরিবেশ। মাঝে মধ্যে শোনা যাচ্ছে নিশাচর পাখি আর শেয়ালের ডাক। আমি গ্যাস লাইটারের পিছনে থাকা বাতি জ্বালিয়ে সড়ক ধরে হেঁটে যাচ্ছি। হঠাৎ পিছনে কারো পায়ের আওয়াজ পেয়ে আমি চমকে উঠলাম। ভয়ে ভয়ে শরীর সম্মেত পিছনে ফিরে তাকালাম। গাড় ঘুরিয়ে তাকালে শুনেছি তেনারা গাড় মোটকে শেষ করে ফেলে। আমার হাত বিশেক দূরে কেউ একজন ধীরে ধীরে হেঁটে আসছে। তার আবছা অবয় দেখা যাচ্ছে শুধু। আমি ভয়ে ভয়ে ডাকলাম, কে 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 আপনি? কোনো আওয়াজ এলো না। আমার ভেতরটা ধকধক করছে। আমি আবার কাপা গলায় ডাকলাম, কে আপনি? কে? এবার বসে যাওয়া গলায় লোকটা উত্তর দিল, আমি মতিউর। কোন মতিউর? চিনতে পারলা না? তোমার চাচা মতিউর। আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি যার নম্বরে কল করার চেষ্টা করেছিলাম ইনিই সেই লোক। কিছুক্ষণ বাদেই মতিউর চাচা আমার কাছে এসে দাঁড়ালো। আমার হাতে থাকা লাইটারের আলো ওনার উপর ফেলতেই দেখলাম মতিউর চাচা মুখ ঢেকে রেখেছেন চাদরে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। উনি তড়িঘড়ি করে বললেন, ভাইস্তা, আলো সরাও, চোখে লাগে, হাঁটা শুরু করো। আমি আর কিছু না বলে হাঁটতে শুরু করলাম। একসময় জিজ্ঞেস করলাম, চাচা আপনার ফোন বন্ধ ছিল কেন? 8টার দিকে ফোন দিলাম, পাই নাই আপনারে। মতিউর চাচা কিছু বললেন না। আমি আবার একই প্রশ্ন করতেই তিনি বললেন, কি জানি মোবাইলের কি হয়েছে, জানি না। প্রায় 20 মিনিট হাঁটার পর বনের শেষ প্রান্তে চলে এলাম। আর মিনিট 5 হাঁটলে বন থেকে বেরিয়ে যাব। অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম আমি। হঠাৎ কোনো আঠালো তরলের উপর পা পিছলে গেল আমার। পড়তে পড়তে কোনোভাবে সামলে নিলাম নিজেকে সামলে নিয়ে কিসের উপর পা পিছলে গেল তা দেখার জন্য পিছনে লাইটারের আলো ফেলতেই আমার চক্ষু স্থির হয়ে গেল। রাস্তার একপাশে জমাট বাঁধা কিছু রক্ত পড়ে আছে, বেশ বড় সড়ো একটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আমি অবাক হয়ে মতিউর চাচাকে রাস্তায় পড়ে থাকার কারণ জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু দেখলাম মতিউর চাচা আমার থেকে প্রায় হাত 10 এগিয়ে গেছেন। আমি চাচাকে ডেকে বললাম, চাচা এদিকে আসেন, রাস্তায় দেখে যান কি পড়ে আছে। মতিউর চাচা আমার ডাকে সাড়া দিয়ে ফিরে আসতে শুরু করলেন। আমি আবার লাইটারের আলো ফেলে রক্তের উৎস খুঁজতে শুরু করলাম। মতিউর চাচা আমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পেরে আমি বললাম, চাচা আজকে কি কোনো দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়? এগুলো কিসের দাগ? মতিউর চাচা কোনো উত্তর দিলেন না। আমি আবার জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি কিছুই বললেন না। শেষ পর্যন্ত আমি মতিউর চাচার মুখের উপর লাইটারের আলো ফেলতে দেখলাম মতিউর চাচার মুখের বাঁ দিকটা বিভৎসভাবে থেতলে গেছে। চোখটা বাইরে বেরিয়ে এসে ঝুলছে, বা হাতটা কোণি থেকে নেই। মতিউর চাচা একপাশে থেতলে যাওয়া মুখে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বললেন, এগুলা আমারই ভাইস্তা, আজ রাত 8টার দিকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মতিউর চাচা ভয়ানকভাবে হাসতে থাকলেন আমার পাশে দাঁড়িয়ে। আমি দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু ভয় আতঙ্কে এক পাও এগুতে পারলাম না। শেষ পর্যন্ত আমি জ্ঞান হারিয়ে ডলে পড়লাম রাস্তায়। আমার জ্ঞান ফিরল যখন, তখনও রাতের আধার কাটেনি। জ্ঞান ফেরার পর সবকিছু মনে পড়তে আমার শরীর কাটা দিয়ে উঠল। আমি ধীরে ধীরে উঠে বসে বাঁ দিকে নজরে পড়তেই ভয়ে স্থির হয়ে গেলাম। একজোড়া জলজলে চোখ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। আমি ভয়ে ভয়ে শরীর হেঁচড়ে কয়েক ধাপ পিছনে চলে আসতেই
জল জল চোখে দুটো আমার কাছ থেকে সরে গিয়ে বনের মধ্যে ঢুকে যেতে শুরু করলো। আমি স্থির হয়ে বসে রইলাম শুধু। জানুয়ারি মাসের প্রচণ্ড শীতের মধ্যেও আমার শরীর ঘেমে উঠল। আমার ডান হাতের মুঠোয় গ্যাস লাইটারটা ছিল, সেটা না পেয়ে চারদিকে হাতড়াতে শুরু করলাম। হাতড়াতে হাতড়াতে একবার জমাট রক্তে হাত পড়তে শিউরে উঠলাম আমি। 8 মিনিটের মধ্যে গ্যাস লাইটারটা পেয়েই সাথে সাথে আগুন জ্বেলে চারদিকে দেখে নিলাম। চারদিক শুনশান নীরবতায় আবৃত। ঘড়ির ডায়ালে দেখলাম রাত 4:50। হিসাব করে দেখলাম প্রায় 2.5 ঘন্টার বেশি সময় আমি এখানে পড়েছিলাম। আমি উঠে দাঁড়াতে গিয়ে লক্ষ্য করলাম আমার শরীরে যেন এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। পা দুটো কাঁপছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাশের বনের গাছ থেকে মোটামুটি শক্ত একটা ডাল কুড়িয়ে নিয়ে হাঁটতে শুরু করলাম। আমি হাঁটছি আর একটু পরপর ম্যাচের আগুন জ্বালিয়ে দেখছি। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাচ্ছি বারবার। প্রায় 8 ঘন্টার কিছু বেশি সময় ধরে হাঁটার পর আমি বাড়ির কাছাকাছি পৌঁছালাম। তখন ফজরের আজান হচ্ছে। পাশের মতিউ চাচাদের বাড়িতে আলো জ্বলছে। মৃদুস্বরে কোরআন তেলাওয়াত আর কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি কোনো রকম দেহটা টেনে নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আম্মা আব্বার দরজায় কড়া নেড়ে মেঝেতে বসে পড়লাম। তখন ক্লান্তির শেষ সীমানায় পৌঁছে গেছে আমার শরীর। মাথা ঘুরছে। রাতের আধারে ঘটে যাওয়া ঘটনার কিছু সময়ের আলোকিত ভয়ানক দৃশ্যগুলো। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে।